প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিজিটাল প্রযুক্তির শিখন অভিজ্ঞতা ৩ আমাদের বিদ্যালয় পত্রিকা এর প্রথম পর্বে পৃষ্ঠা ২৩ হতে। তোমরা যারা এখনো শিখন অভিজ্ঞতা ২ ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধানের প্রথম ও দ্বিতীয় পর্বগুলো দেখনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম ও দ্বিতীয় পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আমাদের বিদ্যালয় পত্রিকা আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। ডিজিটাল প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও, কারণ শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। আমাদের বিদ্যালয় পত্রিকা এই শিখন অভিজ্ঞতাটিতে আমরা একটি বিদ্যালয় পত্রিকা বানাবো। বিদ্যালয় পত্রিকা বানানোর জন্য আমরা কয়েকটি দলে ভাগ হব এবং প্রতিটি দল কিছু বিষয় নির্ধারণ করব। নির্ধারিত বিষয়ে বাসা থেকে একটি প্রতিবেদন শ্রেণীতে লিখে নিয়ে আসব এবং এই প্রতিবেদনটি ভালো করে পর্যালোচনা করে কিছু খেলার মাধ্যমে, কিছু ছোট মজার কাজ করার মাধ্যমে আমরা বিদ্যালয় পত্রিকাটি বানাবো। এর পাশাপাশি বিদ্যালয় পত্রিকা বানানোর সময় আমরা যদি অন্য কারো লেখা গান, কবিতা, ছবি ইত্যাদি ব্যবহার করি, তাহলে তার নাম ব্যবহার করে আমাদের বিদ্যালয় পত্রিকাটি বানাবো। আমাদের অবশ্যই উচিত যার যা জিনিস তা ব্যবহারের আগে তার অনুমতি নেওয়া, আর অনুমতি না নিতে পারলে অন্তত ব্যবহারের সময় তার নাম উল্লেখ করা। এটি খুব ভালো একটি কাজ। তাহলে আমরা যদি কারো জিনিস ব্যবহার করি অবশ্যই তার নাম লিখে দিতে হবে, আর যদি যে নাম না লিখি তাহলে তার থেকে অবশ্যই অনুমতি নিতে হবে। বেশি ভালো হয় যার জিনিসটা আমরা ব্যবহার করব তার থেকে অনুমতি নেওয়াটা হচ্ছে সবচেয়ে ভালো। আর অনুমতি নিতে না পারলে তার নামটা অবশ্যই আমরা সেখানে ব্যবহার করে দেব যে এটা আমি এর কাছ থেকে নিয়েছি। চলো এবার আরো সামনের দিকে আগাই। আমরা কি জানি বিদ্যালয় পত্রিকা কিভাবে তৈরি করতে হয় বা বিদ্যালয় পত্রিকা দেখতে কেমন? আমরা না জানলেও কোনো অসুবিধা নেই। বিদ্যালয় পত্রিকা তৈরির সময় শিক্ষক বিদ্যালয় পত্রিকা কিভাবে বানাতে হয় তার নির্দেশিকা দিয়ে দেবেন। এবার আগে দেখে নেওয়া যাক একটি বিদ্যালয় পত্রিকা দেখতে কেমন হয়। উপরের ছবিটি খেয়াল করি, এটি একটি বিদ্যালয় পত্রিকার ছবি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরাও ভালো করে একটু খেয়াল করো। এখানে ফুলকলি নামের একটা যে বিদ্যালয় পত্রিকা আমরা দেখতে পাচ্ছি। এই বিদ্যালয় পত্রিকার মধ্যে বিভিন্ন ধরনের লেখা আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের যে আর্টিকেল আছে, বিভিন্ন ধরনের যে প্রতিবেদন আছে। যেমন দেখো, এখানে খেলাধুলা সম্পর্কে লেখা আছে, এখানে বিজ্ঞান সম্পর্কে লেখা আছে, এখানে কবিতা সম্পর্কে লেখা আছে, এখানে কুইজ সম্পর্কে আছে, এখানে ধাঁধা সম্পর্কে আছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিষয় এখানে থাকতে পারবে। অর্থাৎ বিদ্যালয়ে ঘটে যাওয়া যে কোনো জিনিস এখানে থাকবে, যে কোনো বিষয় এখানে থাকবে। তাইলে আমরা যে একটা বিদ্যালয় পত্রিকার নমুনা কিরকম হয় সেটা আমরা এটা দেখে বুঝতে পারলাম। আশা করছি তোমরাও এটা দেখে বুঝতে পেরেছো যে একটা বিদ্যালয়ের পত্রিকা কিরকম দেখতে হয়। চলো এবার আমরা আরো সামনের দিকে আগাই। এই পত্রিকার ভেতরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা বিভিন্ন গল্প, কবিতা, কাহিনী ও প্রতিবেদন লেখা থাকে। তাহলে বিদ্যালয় পত্রিকার ভেতরে কি কি থাকে প্রিয় শিক্ষার্থীরা? বিদ্যালয় পত্রিকার ভেতরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা বিভিন্ন গল্প, কবিতা, কাহিনী ও প্রতিবেদন
লেখা থাকে। এরকম একটি সুন্দর বিদ্যালয় পত্রিকা তৈরি করতে হলে শ্রেণী ও বাড়ির কিছু ছোট কাজের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। তাহলে আমরা বন্ধুরা মিলে একটি সুন্দর ও নিয়ম নীতি মেনে বিদ্যালয় পত্রিকা তৈরি করতে পারবো। তৈরি হয়ে যাওয়ার পর পত্রিকাটি আমরা সবাই মিলে আমাদের প্রধান শিক্ষক অথবা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অথবা বিদ্যালয়ের পাশের বইয়ের দোকানের মালিককে উপহার হিসেবে দিতে পারি। অর্থাৎ আমাদের যখন পত্রিকাটি তৈরি হয়ে যাবে তখন আমরা প্রথমে প্রধান শিক্ষকের কাছে দিব অথবা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে দিব অথবা বিদ্যালয়ের পাশের বইয়ের দোকানের মালিককে উপহার হিসেবে দিতে পারবো। চলো এবার আমরা আরো সামনের দিকে আগাই, পরের পৃষ্ঠায় যাওয়া যাক। পরের পৃষ্ঠায় সেশন 1 খেলাখেলি প্রতিবেদন দেখি। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে কোনো শিক্ষার্থী প্রতিবেদন তৈরি করতেছে, যেটা এক পৃষ্ঠায় তৈরি করতে হয় সেটা আমরা এখানে দেখতে পেয়েছি। চলো এবার সামনের দিকে আগাই। এই বিদ্যালয় পত্রিকা তৈরির প্রথম কাজ হলো একটি প্রতিবেদন তৈরি করা। তাহলে বিদ্যালয় পত্রিকা তৈরি করার প্রথম কাজ কি? একটি প্রতিবেদন তৈরি করা। প্রতিবেদনটি আমাদের খাতায় এক পাতার ভেতরে লিখতে হবে। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছি প্রতিবেদনটি এক পাতার মধ্যে লিখতে হয়। আমাদের সুবিধার জন্য নির্দেশিকাটি অথবা নির্দেশনাটি এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের সুবিধার জন্য এখানে নির্দেশনাটা দেওয়া হয়েছে, যেটা তোমাদের শিক্ষক মহোদয় যে তোমাদেরকে নির্দেশনাটি দিয়ে দেবেন। এবার দেখো আমরা নির্দেশনাটি একটু পড়ে নিই। প্রতিবেদন তৈরির নির্দেশিকা। আমাদের 5 থেকে 8 জনের একটি দল তৈরি করতে হবে। চাইলে উপহার বানানোর সময় যে দল ছিল সে দলটি আবার একসঙ্গে কাজ করতে পারি। আমরা গত শিখন অভিজ্ঞতা অর্থাৎ শিখন অভিজ্ঞতা 2 এর মধ্যে শিখন অভিজ্ঞতা আমাদের 2 ছিল ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান। এখানে আমরা একটা কিন্তু যে ডিজিটাল উপহার বানানোর সময় আমরা দল করেছিলাম, সেই দলও এখানে কাজে লাগানো যাবে। ওই দলগুলোর মাধ্যমে কিন্তু কাজগুলো করা যাবে। প্রতিটি দল একটি থিম বা বিষয় নির্ধারণ করব। তাহলে প্রত্যেকটি দল একটা থিম বা বিষয় নির্ধারণ করব। এই বিষয়ের বা থিমের উপর একটি এক পাতার প্রতিবেদন লিখে নিয়ে আসব। এরপরে এই বিষয়ের বা থিমের উপর একটি এক পাতার প্রতিবেদন লিখে নিয়ে আসব। প্রতিবেদনটিতে অবশ্যই অন্য ব্যক্তির তৈরি গল্প, ছবি, কবিতা বা তথ্য যুক্ত করব। তাহলে প্রতিবেদনটিতে চাইলে অন্য কোনো ব্যক্তির তৈরি করা গল্প, ছবি, কবিতা বা তথ্য আমরা এখানে যুক্ত করতে পারি, কিন্তু যুক্ত করার সময় অবশ্যই তার থেকে অনুমতি নিতে হবে অথবা তার নামটি সেখানে লিখতে হবে। নিজের মতামত দিয়ে প্রতিবেদনটি লিখব। এরপর দেখো পরের নির্দেশনাটা হচ্ছে কি, প্রতিবেদনটি তৈরি করতে আমরা পরিবার, প্রতিবেশী, শিক্ষক, বড় শিক্ষার্থী অর্থাৎ তোমাদের সিনিয়র যারা আছে তাদের কথা বলা হচ্ছে, বিভিন্ন ডিজিটাল মাধ্যম, ইউনিয়ন রিসোর্স সেন্টার বা যে কোনো উৎস থেকে সহায়তা নিতে পারি। এরপরে যে নির্দেশনাটা আছে সেটা হচ্ছে কি, প্রতিবেদনের একটি নাম বা শিরোনাম দেব। এখানে একটা প্রতিবেদন তৈরি করে আনার কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিজেরা নিজেদের মতো করে একটা প্রতিবেদন লিখে নিয়ে আসবে। সেই প্রতিবেদনের মধ্যে একটা শিরোনাম দিবে এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো কিছু যদি তুমি ওখান থেকে নিয়ে লিখতে চাও সেটাও তুমি এখানে সংযুক্ত করতে পারবে। আর প্রতিবেদনটি তৈরি করার সময় তুমি যদি কারো সহযোগিতা নিতে চাও, যেমন পরিবারের কারো সহযোগিতা বা প্রতিবেশীর কোনো কারো সহযোগিতা, শিক্ষকের সহযোগিতা, বড় শিক্ষার্থী
হ্যাঁ, তোমার চেয়ে বয়সে বড় সিনিয়র শিক্ষার্থী, তাদের থেকে সহযোগিতা নিতে পারো। হ্যাঁ, এবং বিভিন্ন ডিজিটাল মাধ্যম থেকে, যেমন তুমি ইউটিউব থেকে সহযোগিতা নিতে পারো, গুগল থেকে সহযোগিতা নিতে পারো। হ্যাঁ, যে কোনো মাধ্যম থেকে তুমি সহযোগিতা নিতে পারো। ইউনিয়ন রিসোর্স সেন্টার থেকেও তুমি সহযোগিতা নিতে পারো, বা যে কোনো উৎস থেকে তুমি সহায়তা নিতে পারো এই প্রতিবেদনটি তৈরি করার ক্ষেত্রে। এবার পরের পৃষ্ঠায়, আশা করছি ইতিমধ্যে তোমরা প্রতিবেদনটি তৈরি করে নিয়েছো। আমরা নিশ্চয়ই শিক্ষকের নির্দেশনা মেনে প্রতিবেদনটি খাতায় লিখেছি। আমাদের মনে রাখা প্রয়োজন, বিদ্যালয় পত্রিকা তৈরি না হওয়া বা না হয়ে যাওয়া পর্যন্ত লিখিত প্রতিবেদনটি আমাদের সঙ্গে শ্রেণীতে রাখতে হবে সব সময়। অর্থাৎ প্রতিবেদনটি আমাদের কাছে সবসময় রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত বিদ্যালয়ের যে পত্রিকা সেটা তৈরি না হয়ে যায়। আমাদের তৈরি প্রতিবেদনের শিরোনামটি নিচের ছকে লিখি। নিজে তৈরি করা যে প্রতিবেদন, সেটার যে শিরোনাম তুমি দিয়েছ সেই শিরোনামটি এখানে লিখতে বলা হয়েছে। এখানে যে এক একজনের শিরোনাম এক এক রকম হতে পারে, বা এক এক দলের শিরোনাম এক এক রকম হতে পারে। আমি কাল্পনিকভাবে নমুনা একটা যে প্রতিবেদনের শিরোনাম তোমাদের জন্য লিখে দিচ্ছি। প্রতিবেদনের শিরোনাম আমি লিখে দিলাম, যে আমার জীবনেও লিখতে পারতাম অবশ্যই, এখানে আগে আমার জীবনের কথাটাও লেখা যেত। আমি শুধু লিখলাম প্রথম ইন্টারনেট ব্যবহার। হ্যাঁ, অর্থাৎ আমার জীবনে প্রথম ইন্টারনেট ব্যবহার, সেটাও লেখা যেত। এটাই হচ্ছে যে প্রতিবেদনের শিরোনাম। তোমরা চাইলে তোমাদের মতো করে লিখতে পারবে। এবার চলো আরো সামনের দিকে আগাই। বাজার বাজার খেলা। এবার শ্রেণীতে একটি মজার খেলা হবে। শ্রেণীতে কি খেলা হবে শিক্ষকের কাছ থেকে আমরা জেনে নিতে পারি। খেলাটি আমাদের সবাই মিলে খেলতে হবে। খেলাটি খেলার সময় একে অপরের প্রতি সম্মান রেখে, শৃঙ্খলা বজায় রেখে আমাদের খেলতে হবে। শ্রেণীতে খেলা চলাকালে আমরা যাদের প্রতিবেদনটি দেখেছি তাদের মধ্যে একজনের নাম ও কিছু প্রশ্ন নিয়ে তাদের প্রতিবেদনটি মূল্যায়ন করতে পারি। নিচের ঘরে প্রশ্নগুলোর উত্তর টিক চিহ্ন দেওয়ার মাধ্যমে আমরা সহপাঠীর প্রতিবেদনটি মূল্যায়ন করতে পারি। যে সহপাঠীর প্রতিবেদন আমরা মূল্যায়ন করলাম, নিচের গোল ঘরে, অর্থাৎ এখানে একটা ঘর আছে দেখো, এটা গোল ঘরে সে সহপাঠীর একটি ছবি লাগাতে পারি বা সহপাঠীর ছবি আঁকতে পারি। এখানে কাল্পনিকভাবে আমি তোমাদের জন্য একটা সহপাঠীর ছবি এঁকে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমরা চাইলে এখানে তুমি তোমার সহপাঠীর ছবি আঁকতে পারো, অথবা তার যদি কোনো ছবি তোমার কাছে থাকে, অথবা প্রিন্টেড কোনো ছবি থাকে, সেই ছবিটাও তুমি এখানে লাগিয়ে দিতে পারো। এবার তুমি তোমার সহপাঠীকে মূল্যায়ন করতে পারো। মূল্যায়ন করার জন্য প্রথম যে প্রশ্ন আছে দেখো, এখানে প্রতিবেদনটিতে সহপাঠী কি তার নাম ব্যবহার করেছে? হ্যাঁ করেছে, তাই আমি হাতে টিক চিহ্ন দিয়েছি। কারণ প্রতিবেদন লিখতে হলে অবশ্যই নাম ব্যবহার করতে হয়, সেটা আমরা কিন্তু যে আমাদের শিক্ষক মহোদয় যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার মধ্যে কিন্তু আমরা পড়েছি। প্রতিবেদনে প্রতিবেদক তার নাম অবশ্যই লিখবে। এবার পরের প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা। পরের প্রশ্ন বলছে, অন্য কারো লেখা বা কবিতা ব্যবহারের সময় সহপাঠী কি ওই ব্যক্তির নাম ব্যবহার করেছে? হ্যাঁ করেছে। এটাও কিন্তু প্রতিবেদক এটা করবেন, কারণ প্রতিবেদন তৈরির সময় প্রতিবেদক যদি অন্য কারো লেখা কবিতা নিজের প্রতিবেদনে ব্যবহার করে, সে অবশ্যই যে ব্যক্তির লেখা বা কবিতা ব্যবহার করেছে তার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। প্রথমে তার থেকে অনুমতি নিতে হবে, আর অনুমতি যদি নিতে না পারে সেক্ষেত্রে যার লেখাটি বা যার কবিতাটি
ব্যবহার করা হচ্ছে তার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। কারণ লেখকের কাছে তার সৃষ্টিকর্মটি হচ্ছে যে তার কাছে বুদ্ধিভিত্তিক সম্পদ। এটা তৈরি করতে তার কিন্তু অনেক মেধা, মনন, শ্রম, এগুলো ব্যয় হয়েছে। চলো এবার পরের প্রশ্নটা দেখি। অন্য কারো ক্যামেরায় তোলা ছবি বা আঁকা ছবি ব্যবহারের সময় সহপাঠী কি ওই ব্যক্তির নাম ব্যবহার করেছে? হ্যাঁ, ব্যবহার করেছে। অন্য কারো ক্যামেরায় তোলা ছবি বা আঁকা ছবি বা কেউ এঁকেছে আর কি, সেই ছবিটা যদি সহপাঠী ব্যবহার করে থাকে, অবশ্যই যার আঁকা ছবি ব্যবহার করেছে বা যার তোলা ছবি ব্যবহার করেছে তার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। এবং আমার সহপাঠী সেটা করেছে, সেজন্য এখানে হাতে টিক চিহ্ন দিয়েছি। এরপরে পরের প্রশ্নটা হচ্ছে যে অন্য কারো কাছ থেকে প্রাপ্ত তথ্য ব্যবহারের সময় সহপাঠী কি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছে? হ্যাঁ, করেছে, সেজন্য হাতে টিক চিহ্ন দিয়েছি। অন্য কারো কাছ থেকে প্রাপ্ত তথ্য ব্যবহারের সময় সহপাঠী ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করতে হবে। অর্থাৎ কারো কাছ থেকে যদি আমরা তথ্য নিয়ে থাকি, মানে কোন উৎস থেকে আমরা তথ্যটা নিয়েছি, সেই উৎসটা অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বিষয়ে তোমরা নিজেরাও কিন্তু সচেতন থাকবে। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এবার পরের পৃষ্ঠা দেখো। আমরা নিশ্চয়ই খেয়াল করেছি আমাদের বের করা উত্তরগুলো থেকে শিক্ষক একটি বিষয় গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। শিক্ষক যে বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছে তার নিচের ছকে লিখি। আমি তোমাদের জন্য এগুলো লিখে দিয়েছি। এখানে কি বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা? আমরা নিশ্চয়ই খেয়াল করেছি আমাদের বের করা উত্তরগুলো থেকে শিক্ষক একটি বিষয় গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এক একটা বিষয়কে তিনি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। তিনি যে বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন সেগুলোকে তিনি চিহ্নিত করেছেন। তিনি যেগুলো যেগুলো চিহ্নিত করেছেন আমি সেগুলো নিচে দিয়েছি। সহপাঠীর নাম ব্যবহার করেছে কিনা, এরপরে অন্য কারো লেখা বা কবিতা ব্যবহার করেছে কিনা, এরপরে 3 নম্বরে লিখলাম অন্য কারো ক্যামেরায় তোলা ছবি ব্যবহার করেছে কিনা, এরপরে অন্য কারো সহায়তা গ্রহণ করেছে কিনা। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। পরের সেশনের জন্য প্রস্তুতিমূলক কাজ। পরের সেশনের জন্য প্রস্তুতিমূলক কাজ। এবার পরের সেশনের জন্য প্রস্তুতিমূলক কাজ হিসেবে শিক্ষক কেন অন্যের সৃষ্ট তথ্য ব্যবহারের সময় সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বললেন তা বের করতে হবে। আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষক বা উপরের শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে সহায়তা নিয়ে এর কারণ খুঁজে বের করতে পারি। নিচের বক্সে আমাদের খুঁজে বের করা ধারণাটি বা কারণগুলো লিখি। আমাদের মতে চিহ্নিত করা বিষয়টি কেন গুরুত্বপূর্ণ বা কেন খুব গুরুত্বপূর্ণ সেটা এখানে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এর নমুনা উত্তরটা লিখে দেখাচ্ছি। উত্তরটা তোমাদের জন্য লিখে দিলাম। অন্যের সৃষ্ট তথ্য ব্যবহারের সময় সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সৃষ্ট তথ্যের স্বত্বাধিকারী ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবেন। কেননা বাংলাদেশ কপিরাইট আইনে বুদ্ধিভিত্তিক সম্পদের মালিককে তার সম্পদ সুরক্ষার আইনি সুযোগ প্রদান করেছে। তাই ব্যবহারের পূর্বে মালিকের অনুমতি নিতে হবে অথবা তথ্য ব্যবহারের সময় তার নাম উল্লেখ করতে হবে। আশা করছি তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছ। তাই আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে সেশন 2
অন্যের সম্পদ সম্পর্কে জানি, সচেতন থাকি, এখান থেকে শুরু করব। ডিজিটাল প্রযুক্তির শিকন অভিজ্ঞতা ৩, আমাদের বিদ্যালয় পত্রিকা এর দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে ডিজিটাল প্রযুক্তির অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং ডিজিটাল প্রযুক্তি ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, এমনকি পরিচিত জনদের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। ডিজিটাল প্রযুক্তির শিকন অভিজ্ঞতা ৩, আমাদের বিদ্যালয় পত্রিকা এর দ্বিতীয় পর্বটির দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।